প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। মমতার বিরুদ্ধে তো নেই। দিল্লিতেও বিস্ফোরক দিলীপ। রাজনীতি থেকে অবসর নিচ্ছেন অমিত শাহ, বড়সড় ইঙ্গিত দিলেন মোদির ডেপুটি। রাজস্থানের গ্রামে ভেঙে পড়ল বায়ুসেনার জাগুয়ার যুদ্ধ বিমান, কিছুই অবশিষ্ট নেই, আগুনে ঝলসে মৃত্যু পাইলটের। আরজিকর কাণ্ডে নয়া মোড়, বেকসুর খালাস চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সঞ্জয়। শেখ হাসিনার পুরনো অডিও ঘিরে তুলপাড় বাংলাদেশ, বিক্ষোভকারীদের দেখলেই গুলি চালানো। প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ কি সত্যিই দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী? শুনুন সেই অডিও। ডুবছে ঘাটালের রাস্তাঘাট, আশঙ্কায় রাত কাটাচ্ছে ঘাটালবাসী। বিপদসীমার ওপর বইছে শিলাবতীর জল, দেখুন ভিডিও। মাঝ আকাশে হুলস্থুল, টেক অফের পরেই বিমানের ভয়ঙ্কর কাঁপুনি। ইন্ডিগোর বিমানে কোনো মতে প্রাণ রক্ষা 175 জন যাত্রীর। টিএমসি ডাপুতে নেত্রীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগে গ্রেপ্তার কে? জানলে চমকে যাবেন। বৃহস্পতিবারও চলবে দুর্যোগ, হাসবেই 9 জেলা, আগাম সতর্কতা। এবার আসছে বিস্তারিত খবরে। দিলীপ ঘোষকে নিয়ে দীর্ঘদিন ধরেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সেই দীঘার জগন্নাথ মন্দির দর্শন করে আসার পর থেকেই। তবে সম্প্রতি দিলীপ বিতর্ক যেন বেশি করে মাথাচড়া দিয়ে উঠেছে। এরই মধ্যে দিল্লি থেকে ডাক এলো তার, কেন্দ্রীয় নেতাদের আহ্বান। দেখা করলেন তিনি, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় নেতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করলেন দিলীপ। আর তারপর থেকেই যেন পুরনো ছন্দে ফিরে এলেন দিলীপ ঘোষ। নানা বিষয়ে কথা বললেন। কি বললেন? লোকসভা আসন পরিবর্তন, শ্রমিক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়া প্রসঙ্গে বললেন, শুধু এই দুটোই নয়, এর আগেও বহু ঘটনা ঘটেছে। আমাকে মিটিংয়ে চেয়ার দেওয়া হয়নি, এমন ঘটনাও ঘটেছে। বহু অপমান সহ্য করেছি, তবুও আমি দল ছেড়ে যাইনি। যাদের জল্পনা করা কাজ, রটানো কাজ, তারা তাই করছেন। দিল্লি আসা নিয়ে তিনি বললেন, দল আমাকে গত 1-1.5 বছর কোনো দায়িত্ব দেয়নি, দায়িত্ব দিলে আমি তা নিশ্চয়ই পালন করব। বিধানসভা নির্বাচনে প্রার্থী করলে লড়ব। আমার নিজের এলাকা খড়গপুর, সেখান থেকেই লড়তে চাই। দীঘার জগন্নাথ মন্দিরে যাওয়ার বিতর্ক প্রসঙ্গে বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতে সকলের নয়, কর্মী সমর্থকদেরও নয়, দলের কিছু লোকের অসুবিধে হয়েছে। দল থেকে আমাকে তাড়ানোর চক্রান্ত চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে পছন্দ করে ডেকেছেন, তাতেই অনেকের গাত্রদাহ হয়েছে। তারাই চাইছিলেন আমি দল থেকে বেরিয়ে যাই। আমি তো কোনো অন্যায় কথা বলিনি। বলেছি, যারা বড় বড় কথা বলছেন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, বহু মামলা রয়েছে। মমতার বিরুদ্ধে তো নেই। রাজনীতি থেকে কি অবসর নিচ্ছেন অমিত শাহ? বুধবার 9 জুলাই নিজেই ওই জল্পনাকে উস্কে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, রাজনীতি থেকে অবসর নেওয়ার পর হিন্দু ধর্মগ্রন্থ পড়ে সময় কাটানোর পাশাপাশি নিজের জমিতে প্রাকৃতিক চাষাবাদে মনোযোগ দেবেন। তবে কবে অবসর নেবেন তা নিয়ে স্পষ্ট ইঙ্গিত দেননি দেশের দ্বিতীয় শক্তিমান রাজনেতা। তিনি বিজেপি শাসিত রাজ্য রাজস্থান, গুজরাট ও মধ্যপ্রদেশের সমবায় সমিতির মহিলা সদস্যদের এক অনুষ্ঠানে এদিন উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে শাহ বলেন, যখন 2019 সালে আমাকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল, তখন অনেকেই বলেছিলেন গুরুত্বপূর্ণ মন্ত্রক পেয়েছি। কিন্তু যেদিন আমি সমবায় মন্ত্রকের দায়িত্ব পেলাম, সেদিন খুশি হয়েছিলাম। আমার কাছে মনে হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ দপ্তর সামলানোর দায়িত্ব পেলাম, কেননা দেশ, গ্রাম, পশু, যুব, মহিলাদের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলাম। এরপরই নিজের অবসরের প্রসঙ্গ উত্থাপন করেন শাহ। তার কথায়, আমি ঠিক করেছি রাজনীতি থেকে অবসর নেওয়ার পর বেদ উপনিষদ নিয়ে চর্চার পাশাপাশি প্রাকৃতিক চাষাবাদে মন দেব। আমি জানি রাসায়নিক সারের মাধ্যমে যে গমের উৎপাদন হয় তা মানব স্বাস্থ্যের পক্ষে কতটা ক্ষতিকর। প্রাকৃতিক চাষাবাদের ফলে উৎপাদিত ফসল শুধুমাত্র শরীরেই যে নিরোগ রাখে তাই নয়, কৃষি উৎপাদনও বৃদ্ধি করে। রাজনীতি থেকে অবসর নেওয়ার পর কি করবেন সেই পরিকল্পনা জানালেও কবে রাজনীতি থেকে আলবিদা জানাবেন তা নিয়ে মুখ খোলেন নিশা। গত বছর বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে হাজির হন। সেই থেকে তিনি দিল্লিতেই রয়েছেন। শেখ হাসিনার দিল্লিতে থাকাকালীন একেবারে গোপন এবং নিরাপদ আশ্রয়ে রয়েছেন। কোনোভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর খোঁজ যাতে কেউ না পান সেই ব্যবস্থাপনায় রয়েছেন তিনি। ভারতে থাকাকালীন অবস্থায় শেখ হাসিনার বিরুদ্ধে এবার ফের বিস্ফোরক অভিযোগ উঠল। সম্প্রতি শেখ হাসিনার একটি পুরনো অডিও রেকর্ড ফাঁস হয়। সেখানে শেখ হাসিনাকে একটি বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায়। বিক্ষোভকারী চক্রান্তকারীদের খুঁজে বের করে গুলি চালানোর নির্দেশ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী দিয়েছিলেন বলে দাবি করা হয়। আদৌ থেকে শেখ হাসিনা বিক্ষোভকারীদের খুঁজে বের করে গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন?
সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ডিংয়ের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে। ওই রেকর্ডিংয়ের দাবি 2024 সালে জুলাই এবং আগস্ট মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন চলছিল সেই সময় নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ওই সময় নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দেন বিক্ষোভকারীদের খুঁজে বের করতে। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার খবরে প্রকাশ পায়। যে অডিওটি সম্প্রতি মুক্তি পেয়েছে সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, বিক্ষোভকারীদের যেখানেই পাবে সেখানে গুলি করবে। অর্থাৎ বিক্ষোভকারীদের দেখা মাত্রই গুলি চালানোর নির্দেশ শেখ হাসিনা দিয়েছিলেন বলে অডিও রেকর্ডের মাধ্যমে সামনে আসে। যদিও আওয়ামী লীগের তরফে হাসিনার পক্ষে ওঠা ওই অভিযোগ পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। হাসিনার আইনজীবীদের পাল্টা দাবি, 2024 সালের জুলাই আগস্ট মাসে কোনো আন্দোলন বা বিক্ষোভ হয়নি। ওই সময় গোটা বাংলাদেশ উত্তাল হয়ে ওঠে একটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ঘটনার জেরে। ফলে যে অভিযোগগুলি প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করা হয়েছে তা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয় মুজিব কন্যার আইনজীবীদের তরফে। বেকসুর খালাসে হাইকোর্টে দ্বারস্থ আরজি করে ধর্ষণ খুন কাণ্ডে একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন অপরাধে আমৃত্যু কারাদণ্ডের সাজা দিয়েছিল শিয়ালদা আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ সঞ্জয়। তবে তার আবেদন গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আগামী বুধবার শুনানি হবে বলে খবর। গত বছর 9 আগস্ট আরজিকর হাসপাতাল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ। তারপরই প্রকাশ্যে আসে ধর্ষণ খুনের অভিযোগে ঘটনার 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মরত সঞ্জয় রায়কে। প্রথমে এই ঘটনার তদন্তে নামে কলকাতা পুলিশ, পরে মামলার তদন্তভার যায় সিবিআই এর হাতে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা হেফাজতে নেয় সঞ্জয়কে। শিয়ালদার অতিরিক্ত দায়রা আদালত এই ঘটনায় সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে। তারপরে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষী সঞ্জয় রায়কে আমৃত্যু কারাবাস দেয় শিয়ালদা আদালত। জানা গিয়েছে এই ঘটনায় সঞ্জয় নির্দোষ, ফলে তাকে মুক্তি দিক আদালত, এই আর্জি জানিয়েছে সে। অন্যদিকে আরজিকর কাণ্ডে ঘটনাস্থলে পরিদর্শনে যেতে চায় নির্যাতিতার পরিবার। মঙ্গলবার শিয়ালদা আদালতে এই সংক্রান্ত আবেদনের শুনানি হয়। ঘটনাস্থল পরিদর্শন করার আবেদনে আপত্তি জানিয়েছে রাজ্য। ধৃত সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীরাও ঘটনাস্থল পরিদর্শনের আবেদনে আপত্তি জানান। রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনা যুদ্ধ বিমান। গ্রামের মধ্যে ভেঙে পড়ে সেটি। ভেঙে পড়ার পর তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ঢেকে যায় চারিদিক। সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য পোস্ট করেছেন অনেকেই। সেই আগুনেই ঝলসে যান বিমানের পাইলট। জীবিত বিমান থেকে বেরিয়ে আসতে পারেননি তিনি। বিমানে আর কেউ ছিলেন বলে জানা যায়নি। নিহত পাইলটকে শনাক্ত করার কাজ শুরু হয়েছে। বুধবার রাজস্থানের চুরু জেলার ভান্ডুয়া গ্রামে ভেঙে পড়ে বায়ুসেনার জাগুয়ার বিমানটি। সবুজ গাছগাছালির মধ্যে বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পর আগুন ও কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই জায়গা। গ্রামবাসীদের অনেকেই ছুটে যান দুর্ঘটনাস্থলে। যুদ্ধ বিমানটির কিছুই আর বেঁচে নেই। কিছু পোড়া অংশ পড়ে থাকতে দেখা গিয়েছে শুধু। সেই ধ্বংসাবশেষ থেকেই পাইলটের দেহ বের করা হয়েছে। যুদ্ধ বিমান ভেঙে পড়ার খবরে এদিন উত্তেজনা ছড়ায় এলাকায়। জেলা শাসক অভিষেক সুরানা, পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান। গ্রামবাসীরা জানিয়েছেন জমির উপর ভেঙে পড়ে যুদ্ধ বিমানটি। তীব্র শব্দে বিস্ফোরণের পর আগুনে ঢেকে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু বেশ বেগ পেতে হয় তাদের। কি করে এই দুর্ঘটনা ঘটলো এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি। ভারতীয় বায়ুসেনার তরফে এই নিয়ে কিছু বলা সম্ভব বলে মতো স্থানীয় প্রশাসনের। আষাঢ়ের শুরুতে শহর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে একটানা বৃষ্টিতে নাকাল জনজীবন। কিছুদিন ধরে দুপুরের পরই আকাশ কালো করে বর্ষণ নামছে। তার ফলে ছনছনিয়া, বউবাজার, বিবি গাঙ্গুলি স্ট্রিট, পিয়ার্স লেন, বেহালা, গার্ডেন রিচ সহ একাধিক জায়গায় তৈরি হয়েছে জলজট। রাজ্যের পশ্চিমাঞ্চলেও শুরু হয়েছে একাধিক জায়গায় জলসিক্ত অবস্থা। এবার প্রশ্ন, এই বৃষ্টি কবে অব্যাহত থাকবে? দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস 10 থেকে 14 জুলাই। বৃহস্পতিবার 10 জুলাই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ও শনিবার দক্ষিণবঙ্গের বহু জায়গায় ঝোড়ো হাওয়া 45 থেকে 55 কিমি প্রতি ঘন্টা সহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে জনজীবনে প্রভাব পড়তে পারে।
রবিবার 13 জুলাই বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ঝোড়ো হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েই যাবে। সোমবার ও মঙ্গলবার 14-15 জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। বৃহস্পতিবার থেকে শনিবার 10 জুলাই থেকে 12 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ার সহ বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার 13 জুলাই জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীগুলিতে জলস্তর বাড়তে পারে। সমুদ্র ও উপকূলবর্তী এলাকা সতর্কতা জারি। আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকায় 35 থেকে 45 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু জায়গায় এই গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্তও পৌঁছাতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। প্রশাসনের তরফে উপকূলবর্তী জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। মন্তেশ্বরে পঞ্চায়েত সমিতির আরও এক সভাপতি মুখ খুললেন। গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে পদ পাইয়ে দিতে 40 লক্ষ টাকা নিয়েছেন মন্ত্রী। অভিযোগ, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুগামীদের দিয়ে তাকে খুনের হুমকি দিচ্ছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। এই অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের এই নেত্রী। গোটা রাজ্যে তোলাবাজি চলছে, পাল্টা অভিযোগ তুলেছেন মন্ত্রী। মন্তেশ্বর মেমারি 2 পঞ্চায়েতের সমিতির তৃণমূল নেত্রী ও সভানেত্রী ময়না হালদার টুডু বলেন, মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার কাছ থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার জন্য 40 লক্ষ টাকা নিয়েছে। প্রথমে দলীয় নেতা কর্মীদের হাতে হেনস্থা, বিক্ষোভ, ঝাঁটা, জুতো দেখেছিলেন গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এবার তৃণমূলেরই পঞ্চায়েত সমিতির সভানেত্রী তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। প্রথমে টাকা নিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতির পদ পাইয়ে দেওয়া, তারপর অনুগামীদের দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তার বিরুদ্ধে। পুলিশের দ্বারস্থ হলেন তৃণমূল পরিচালিত মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী ময়না হালদার টুডু। ময়না হালদার টুডু বলেন, সভাপতি হওয়ার 1.5 থেকে 2 সপ্তাহ আগে 3 ক্ষেপে টাকাটা আমার কাছে নিয়েছে। আমি সাতগাছিয়া এমএলএ অফিসে দিয়েছি, আর নিজে গিয়ে আমি কলকাতা বাগড়া অফিসে গিয়ে দিয়ে এসেছি। এখন মুখ খুলতে হচ্ছে এই কারণে, উনি সিদ্দিকুল্লাহ চৌধুরী আমার সঙ্গে যেরকম ব্যবহার করছেন, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে। পঞ্চায়েত সমিতিতে আমাকে কোনো কাজ করতে দিচ্ছেন না। খোদ মন্ত্রীর বিরুদ্ধে আরও বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূলেরই নেত্রী ময়না হালদার টুডু। বলেন, আমাকে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী মার্ডার করার হুমকি দিয়েছেন ওই 7 জন যারা আছে তাদের মারফত। এটিও আমি বলেছি, আমার জীবনে প্রচুর রিস্ক আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী আমাকে যখন তখন খুন করে দিতে পারে। পাল্টা মেমারি তৃণমূলের নেত্রীকে চ্যালেঞ্জ করেছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। কয়েকদিনের তৃণমূলেরই একাংশের হাতে আক্রান্ত হন গ্রন্থাগারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। কসবা কাণ্ডে উত্তাল রাজপথ। এরই মাঝে তৃণমূলের এক নেত্রীকে যৌন হেনস্থা করার অভিযোগে পুলিশ এক ভিলেজ পুলিশ সহ 2 জনকে গ্রেপ্তার করলো। একই সঙ্গে এই ঘটনায় জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগে পুলিশ আরো 2 জনকে গ্রেপ্তার করেছে। অর্থাৎ এই ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ঘটনায় ভিলেজ পুলিশকে কর্মচ্যুত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত পাল, ভোলা হাজি, ভঞ্জন দাস ও জয় পাল। এর মধ্যে চাপড়ার ভিলেজ পুলিশ অমিত পাল সহ 2 জনের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। বাকি 2 জনের বিরুদ্ধে জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগ রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, 4 জুলাই রাতে চাপড়ার এক তৃণমূল নেত্রী রানাবন্ধ এলাকায় বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি খ্রিস্টান পাড়ায় যাচ্ছিলেন। পাড়ার মোড়ে আসতেই ভিলেজ পুলিশ অমিত পাল মদ্যপ অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে নেত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। একই সঙ্গে অমিতের সঙ্গী ভোলার বিরুদ্ধেও একই অভিযোগ। রাতে ওই শাসক দলের নেত্রী কোনো মতে দৌড়ে বাড়িতে ঢুকে যায়। সেখান থেকে তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরের দিন থানায় আসেন ওই তৃণমূল নেত্রী। গোটা ঘটনা থানায় জানানোর পরে রাতে ওই এলাকায় ভঞ্জন দাস ও জয়পাল সহ বেশ কয়েকজন ওই তৃণমূল নেত্রীর বাড়ি গিয়ে হুমকি দেয়। একই সঙ্গে অভিযোগ প্রত্যাহার করা নিয়ে হুমকি দেয়। তারপর মঙ্গলবার রাতে ভিলেজ পুলিশ অমিত পালকে গ্রেপ্তার করে। রাতেই একে একে গ্রেপ্তার করা হয় ভোলা হাজি, ভঞ্জন দাস ও জয়পালকেও। বুধবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। 175 জন যাত্রী নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে কোনো মতে রেহাই পেল দিল্লিগামী ইন্ডিগো বিমান। টেক অফের পরপরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। অনুমান, ওড়ার সময় পাখির সঙ্গে ধাক্কায় বিমানটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তাল খবরে তোলপাড় বাংলা। এসটিএফ এর ধোঁয়াধার অভিযান। জালে 2 পাকিস্তানি এজেন্ট কলকাতা থেকে লাহোরে তথ্য পাচার।
বুধবার সকালে পাটনা বিমানবন্দর থেকে দিল্লিগামী একটি ইন্ডিগো বিমান টেক অফের মাত্র কয়েক মিনিট পরেই জরুরি অবতরণ করতে বাধ্য হয়। তথ্য অনুসারে টেক অফের সময় একটি পাখি বিমানের একটি ইঞ্জিনে ধাক্কা খায়, যার ফলে বিমানের কারিগরি ত্রুটি দেখা যায়। নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট জরুরি সিদ্ধান্ত নেন এবং বিমানটিকে নিরাপদে পাটনা বিমানবন্দরে অবতরণ করান। এই বিমানে মোট 175 জন যাত্রী ছিলেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকাই ভেঙে গুড়িয়ে দেওয়া অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। ঘটনার জেরে উত্তেজনা দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সংলগ্ন এলাকায়। অভিযোগ, সংশ্লিষ্ট রাস্তায় কোনো রকম পূর্ব নির্দেশ না দিয়ে রাতের অন্ধকারে দাঁড়িয়ে থাকা একাধিক লরি আচমকাই ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। গোটা ঘটনায় পুলিশের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগে সরব হয়েছে লরির মালিকরা। তাদের প্রশ্ন, 40 বছর ধরে ওই এলাকায় একইভাবে লরি দাঁড়িয়ে থাকে, তাহলে হঠাৎ এভাবে গাড়িগুলি ভাঙচুর করা হলো কেন? ঘটনার প্রতিবাদে নিউ আলিপুর থানায় অভিযোগ জানিয়েছে লরি চালকরা। তবে কী কারণে এই ভাঙচুর, এ ব্যাপারে পুলিশের কোনো কর্তার প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে। লরি মালিকদের বক্তব্য, তারা 4 দশক ধরে ওই এলাকায় গাড়ি রাখছেন। কোনো সমস্যা হলে আগেই জানানো যেত, প্রয়োজনে সরিয়ে দেওয়া হতো, কিন্তু কোনো রকম সতর্কতা ছাড়াই যেভাবে লরিগুলি ভাঙা হয়েছে তা মেনে নেওয়া যায় না। লরি চালকদের বক্তব্যের সঙ্গে সহমত স্থানীয়রা। তারা বলেছেন, যতই রাস্তা ছাড়ার নিয়ম থাকুক, এইভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার পুলিশেরও নেই। কেউ বলেছেন, আইনের রক্ষকই যদি এমন অনভিপ্রেত কাণ্ড ঘটান, তাহলে আম জনতা কোথায় যাবে? সূত্রের খবর, পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে এমন ঘটনা ভবিষ্যতে আর ঘটবে না। বর্ষা আসলেই চিন্তা বাড়ে ঘাটালবাসীর। টানা কয়েকদিনের বৃষ্টিতে ফের জলমগ্ন ঘাটাল চন্দ্রকোনার বিভিন্ন এলাকা। ডুবেছে নিচু এলাকাগুলি। শিলাবতী, কংসাবতী, কেঠিয়া নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। এই অবস্থায় এলাকাবাসীদের সতর্ক করেছে স্থানীয় প্রশাসন। জলবন্দী অবস্থায় যাতে কেউ না থাকে, সেই কারণে তৎপর রয়েছে উদ্ধারকারী দলগুলিও। সপ্তাহ দুয়েক আগে ঘাটালের 4-5টি ব্লক ও চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের একাধিক মৌজা জলমগ্ন ছিল। সেই সময় লক্ষাধিক মানুষকে উদ্ধার করা হয়েছিল। তারপরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ফের জলস্তর বাড়ছে ঘাটালের নদীগুলির। বন্যা আশঙ্কায় ভুগছে স্থানীয় বাসিন্দা। জানা যাচ্ছে, একদিকে চন্দ্রকোনা শিলাবতী কেথিয়াতে নদীর জলস্তর ও অন্যদিকে ঘাটালের শিলাবতী, কংসাবতী, দ্বারকেশ্বরের জলস্তর ক্রমশ বেড়েছে। এই অবস্থায় ঝুঁকি নিয়ে নদী পারাপার করছে অনেকেই। চন্দ্রকোনা 2, ভগবনপুর 1, ভগবনপুর 2 এর বাসিন্দারা ভয়াবহ বন্যার আশঙ্কা করছে। সব মিলিয়ে আপাতত চিন্তায় রয়েছে ঘাটাল ও চন্দ্রকোনার বাসিন্দারা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছরই বর্ষাকালের দিকে প্লাবিত হয় পশ্চিম মেদিনীপুরের এলাকাগুলিতে। এই বন্যা পরিস্থিতি রোধের জন্য দীর্ঘদিন ধরেই ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি করে আসছে সাধারণ মানুষ। কিন্তু রাজনীতির মাঝে পড়ে কোনো সরকারই এই প্রকল্পকে বাস্তবায়িত করছিল না। অবশেষে চলতি বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৈরি হচ্ছে এই ঘাটাল মাস্টার প্ল্যান। তবে কবে এই কাজ শেষ হবে তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।